7টা নাগাদ চাকর এসে খবর দিল তার সঙ্গে ধনী ব্যবসায়ী শেঠ গিরিধারী প্রসাদ দেখা করতে এসেছেন। যাত্রের লোক গিরিধারী প্রসাদ, কিন্তু বিপিনবাবুর মানসিক অবস্থা তখন এমনই যে তিনি বাধ্য হয়েই চাকরকে বলে দিলেন যে তার পক্ষে নিচে নামা সম্ভব নয়, চলোই যাক গিরিধারী প্রসাদ। বিপিনবাবুর তখন সবে একটু তন্দ্রাভাব এসেছে, একটা দুঃস্বপ্নের গোড়াটা শুরু হয়েছে। এমন সময় চাকরের ডাকে তার ঘুম ভেঙে গেল। আবার কে এলো? চাকর বলল, চুনিবাবু। বলছি ভীষণ জরুরি দরকার যে কি তা বিপিনবাবু জানেন। চুনি তার স্কুলের সহপাঠী, সম্প্রতি দুরবস্থায় পড়েছেন, কদিন থেকেই তার কাছে আসছে একটা কোনো চাকরির আশায়। বিপিনবাবুর পক্ষে তার জন্য কিছু করা সম্ভব নয়, তাই প্রতিবারই তিনি তাকে না বলে দিয়েছেন। আচ্ছা নাছোড়বান্দা তো চুনি। বিপিনবাবু অত্যন্ত বিরক্তভাবে চাকরটাকে বলে পাঠালেন যে শুধু আজ নয়, বেশ কিছুদিন তার পক্ষে চুনির সঙ্গে দেখা করা সম্ভব হবে না। চাকর ঘর থেকে চলে যেতেই বিপিনবাবুর খেয়াল হলো যে চুনির হয়তো 58 ঘটনাটা কিছুটা মনে থাকতে পারে। তাকে একবার জিজ্ঞেস করলে দোষ কি? বিপিনবাবু তরতরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে বৈঠকখানায় হাজির হলেন। চুনি যাবার জন্য উঠে পড়েছিল। বিপিনবাবুকে দেখে সে যেন একটু আশান্বিত হয়েই ঘুরে দাঁড়ালো। বিপিনবাবু ভনিতা না করেই বললেন, শোনো চুনি, তোমার কাছে একটা একটু বেখাপ্পা প্রশ্ন আছে। তোমার তো স্মরণশক্তি বেশ ভালো ছিল বলে জানি, আর আমার বাড়িতে তো তুমি অনেক বছর ধরেই মাঝে মাঝে যাতায়াত করছো। ভেবে দেখো তো মনে পড়ে কিনা, আমি কি 58 সালে রাঁচি গিয়েছিলাম? চুনি বলল, 58? 58ই তো হবে, নাকি 59? রাঁচি যাওয়াটা নিয়ে তোমার কোনো সন্দেহ নেই? চুনি এবার রীতিমতো অবাক হয়ে গেল। তোমার কি যাওয়ার ব্যাপারটা নিয়েই সন্দেহ হচ্ছে? আমি গিয়েছিলাম, তোমার ঠিক মনে আছে? চুনি সোফা থেকে উঠেছিল, সেটাতেই আবার বসে পড়ল। তারপর সে বিপিনবাবুর দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে বলল, বিপিন, তুমি কি নেশা টেশা ধরেছ নাকি আজকাল? এদিকে তো তোমার কোনো বদনাম ছিল না। তুমি কড়া মেজাজের লোক, পুরনো বন্ধুদের প্রতি তোমার সহানুভূতি নেই, এ সবই তো জানতুম, কিন্তু তোমার তো মাথাটা পরিষ্কার ছিল, অন্তত কিছুদিন আগে অবধি ছিল। বিপিনবাবু কম্পিত স্বরে বললেন, তোমার মনে আছে আমার যাওয়ার কথা? চুনি এই প্রশ্নের জবাব না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করে বসল। সে বলল, আমার শেষ চাকরি কি ছিল মনে আছে তোমার? বিলক্ষণ, তুমি হাওড়া স্টেশনে বুকিং ক্লার্ক ছিলে, তোমার সেটা মনে আছে? আর আমি যে তোমার রাঁচির বুকিং করে দিলাম সেটা মনে নেই? তোমার যাবার দিন তোমার কামরায় গিয়ে দেখা করলাম, ডাইনিং কারে করে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। তোমার কামরায় পাখা চলছিল না, সেটা লোক ডেকে চালু করে দিলাম। এসব তুমি ভুলে গেছো? তোমার হয়েছে কি? বিপিনবাবু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ধপ করে সোফায় বসে পড়লেন। চুনি বলল, তোমার কি অসুখ করেছে? তোমার চেহারাটা তো ভালো দেখছি না। বিপিনবাবু বললেন, তাই মনে হয়, কদিন কাজের চাপ একটু বেশি পড়েছিল, দেখি একটা স্পেশালিস্ট। বিপিনবাবুর অবস্থা দেখেই বোধহয় চুনি আর চাকরির কথাটা উল্লেখ না করে আস্তে আস্তে বৈঠকখানা থেকে বেরিয়ে গেল। পরেশচন্দ্রকে ইয়াং ডাক্তার বলা চলে, 40-এর নিচে বয়স, বুদ্ধিদীপ্ত চেহারা। বিপিনবাবুর ব্যাপারটা শুনে তিনি চিন্তিত হয়ে পড়লেন। বিপিনবাবু তাকে মরিয়া হয়ে বললেন, দেখুন ডক্টর চন্দ্র, আমার এই ব্যারাম আপনাকে সারিয়ে দিতেই হবে। আপিস কামাই করার ফলে যে কি ক্ষতি হচ্ছে আমার ব্যবসার, তা আমি বোঝাতে পারবো না। আজকাল তো অনেক ওষুধ বেরিয়েছে, আমার এই ব্যারামের জন্য কি কিছুই নেই? আমি যত টাকা লাগে দেব, যদি বিদেশ থেকে আনাবার দরকার হয় তাও ব্যবস্থা করব, কিন্তু এই রোগ আপনাকে সারাতেই হবে। ডাক্তার একটু ভেবে চিন্তে মাথা নেড়ে বললেন, ব্যাপারটা কি জানেন মিস্টার চৌধুরী? আমার কাছে এই রোগ একেবারে নতুন জিনিস, আমার অভিজ্ঞতার একেবারেই বাইরে। তবে একটা মাত্র উপায় আমি বলতে পারি, ফল হবে কিনা জানি না, কিন্তু চেষ্টা করে দেখতে পারেন, ক্ষতির কোনো আশঙ্কা নেই। বিপিনবাবু উদ্গ্রীব হয়ে কোনোই ভর দিয়ে উঠে বসলেন। ডাক্তার বললেন, আমার যতদূর মনে হচ্ছে এবং আমার বিশ্বাস আপনারও এখন তাই ধারণা,
যে আপনি সত্যিই রাঁচি গিয়েছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক এই জায়গার ব্যাপারটা আপনি বেমালুম ভুলে গিয়েছেন। আমি সাজেস্ট করছি যে আপনি আরেকবার রাঁচি যান, তাহলে হয়তো জায়গাটা দেখে আপনার আগের ট্রিপের কথা মনে পড়ে যাবে। এটা অসম্ভব নয়, আজ এই মুহূর্তে বেশি কিছু করা সম্ভব না। আমি আপনাকে একটা বড়ি লিখে দিচ্ছি, যেটা খেলে হয়তো ঘুমটা হবে। ঘুমটা দরকার, তা না হলে আপনার অশান্তি এবং তার সঙ্গে সঙ্গে আপনার অসুখও বেড়ে যাবে। আপনি একটা কাগজ দিন, আমি ওষুধটা লিখে দিচ্ছি।